গতকাল যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা কার বুদ্ধিতে করেছে? সেই ভিডিওটা করার আগে তার মাথাটা কে খেয়েছে, তার মাথাটা কে গুলিয়ে দিয়েছে, তাকে কে কি বলবো মগজ ধোলাই করেছে, তারপরে সেই ক্রিয়েটার ভিডিওটা করেছিল? একটু বলতে পারবে? আগের বার না হয় আমি আর প্রিয়া তাকে ভীষণ ভাবে মগজ ধোলাই করেছিলাম, তার ফলে নাকি সে সেই ভিডিওটা করেছিল। কোন ভিডিওটা? ওই যে সেই সেন্ট্রাল এজেন্সি ব্যাপার নিয়ে যে একটা ভিডিও হয়েছিল, যেটা আমিও করেছিলাম। তারপরে আমি ভীষণ ভাবে ভিলেন 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 হয়ে গেছিলাম, নায়িকা হয়ে গেছিলাম ওয়াইটির ময়দানে। তো বুঝতে পারছো না? যারা যারা জানো তারা তো জানোই, আর যারা যারা বুঝতে পারছো না তার আগে তোমাদের একটু ইন্ট্রোটা দিয়ে নিই। অনেকদিন পর আসলাম এই ধরনের ভিডিও করতে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা তোমরা শোনো, দেখতে থাকো, শুনতে থাকো। হ্যাঁ, যেটা বলছিলাম, সে মনে আছে 4 মাস আগে করা আমার একটা ভিডিও, সেটা ছিল সেন্ট্রাল এজেন্সি নিয়ে। সুতোপার পেছনে সেন্ট্রাল এজেন্সি লেগে গেছে, ইডি থেকে শুরু করে র থেকে শুরু করে সমস্ত কিছু। এই ঠাকুরনগরে ইডি যায় 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 এই চলে গেল। কোথায় গেল না তো আমরা তো কেউ দেখতে পেলাম না, এখনো পর্যন্ত কেউ দেখতে পাইনি। তারপরে রয়ের এজেন্ট ঠাকুরনগরের চারিদিকে ঘুরছে, রয়ের এজেন্ট। হ্যাঁ, সে ওখানে বসে কি করছে? ঠাকুরনগরের ওই ঘরটার মধ্যে বসে বসে কি করছে তার তদারকি করতে হবে, তার জন্য তার পিছনে র লাগানো হয়েছে। তো এই সমস্ত আমরা শুনছিলাম। এই তার চ্যানেল উড়ে যায় উড়ে যায় উড়ে যায় উড়ে যায়। এই আর আছে 24 ঘন্টা, আর আছে 23, 22, 15, 16, না 15 পর তো 16। এটা তো ব্যাকওয়ার্ড কাউন্টিং হচ্ছে। তো কোথায় কোথায় 4 মাস পার হয়ে গেছে, এখনো আমরা সেই নিয়ে কিচ্ছু কিন্তু দেখতে পাইনি, শুনতেও পাইনি। সে দিব্য তার ঘরে বসে ভিডিওর উপর ভিডিও করে যাচ্ছে। তো সেইটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, লোককে ভিউয়ার্সদেরকে যে বোকা বানানো হচ্ছে সেইটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, যে এইরকম বোকাটা কেন বানানো হচ্ছে। সব ভিউয়ার্সরাই বুঝতে পারছে যে এটা তাদেরকে বোকা বানানো হচ্ছে, কিন্তু তারা হিপনোটাইজড হয়ে সেখানে বসে 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 সেই ওই নগর কীর্তন শোনে, এখনো শুনে যাচ্ছে, আগামী দিনেও শুনে যাবে, চিন্তা নেই। কেননা মানুষের কথা প্রত্যেকদিন শুনতে শুনতে একটা হিপনোটাইজ হয়ে যাওয়ার মতনই হয়। তো সেই নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো সেই নিয়ে এই যে গতকাল যেই ক্রিয়েটার ওই বাচ্চা, যে সঞ্জয়ের বাচ্চার স্কুলে যাবে বলে ঠিক করা হয়েছে, তো সেটারই একটা কি বলবো প্রতিবাদ ধরনের করে যে ভিডিওটা করেছে, কেননা তার বাচ্চার সঙ্গেও এইরকম বলা হয়েছিল করবে বলে। তো সে তখনও ওই সেন্ট্রাল এজেন্সি নিয়ে একটা ভিডিও করেছিল। তো সেখানে এমন একজন বিশিষ্ট ব্যক্তি মহিলা বিশিষ্ট ব্যক্তি, সে বলেছিল যে এটা নাকি সে তখন নিজের ইচ্ছাতে করেনি ভিডিওটা। কে করিয়েছিল? আমি আর প্রিয়া। তোমরা অনেকেই শিবপ্রিয়াকে চেনো। তো আমি আর শিবপ্রিয়া নাকি এই ক্রিয়েটারকে এমন ভাবে বলেছি, এমন ভাবে বুঝিয়েছি, এমন ভাবে ব্রেন ওয়াশ করেছি। তো সে নাকি আমাদের কথা মতো সেই ভিডিওটা করেছিল, ব্রেন ওয়াশ হয়ে গিয়ে সে সেই ভিডিওটা করেছিল। এটা আমি একটা লাইভে সেই মহান ক্রিয়েটার যে এই কথাটা বলেছিল, সে হচ্ছে জেমস বন্ডের নাতনি হতে পারে, হ্যাঁ নাতনি টাতনি হতে পারে, সেই কথাটা বলেছিল। তো তাহলে তো তার আগে বলে দিই যে এই যে ক্রিয়েটার যে সঞ্জয়ের ছেলের যে স্কুলে যাবে সেই নিয়ে যে একটা ভিডিও করে সে এখন তার দলের রোষের মুখে পড়েছে। কিন্তু সেটা ঠিক হয়ে যাবে, আমি জানি সেটা ঠিক হয়ে যাবে। পেছনে দরজা দিয়ে সব ঠিক হয়ে যাবে। যাই হোক, তো সে ভুলে গেছিলাম। তো সে তখন যে ভিডিওটা করেছিল, বললামই যে তাকে সেটা বলা হয়েছিল সে করেনি, তাকে আমরা দুজন নাকি ব্রেন ওয়াশ করেছি। তো বলে রাখি, সেই ক্রিয়েটারের সঙ্গে আমার কিন্তু যোগাযোগ নেই, ছিল না, তখন ছিল না, আর এখন তো নেই। ফোন নাম্বার, লেনদেন, আদান প্রদান কিচ্ছু নেই। তবে তার সঙ্গে আমার দুজনের মাধ্যমে 2 বার কনফারেন্সে কথা হয়েছিল। এটা হচ্ছে ব্যাপার। তার ফোন নাম্বার, কোনো আদান প্রদান নেই, তাহলে মিটে গেল। আমি সেখানে কোনো রকম ভাবে তার ব্রেন ওয়াশে যুক্ত নই। এবার শিবপ্রিয়ার সঙ্গে কথা হতো কি হতো না সেটা শিবপ্রিয়া জানে, আমি যতটুকু জানি খুবই সামান্য কথা হতো। কিন্তু শিবপ্রিয়াও এমন একজন মানুষ, শিবপ্রিয়াও সেই জিনিসটা করবে না, এটা আমি খুব ভালোভাবে জানি। এবার এই কথাটা সেই ক্রিয়েটারের তখন কোনো একটা ভিডিও করে একটু বলে দেওয়া দরকার ছিল, বা লাইভে বলে দেওয়া দরকার ছিল, যে না, এই দুজন মানুষের সম্বন্ধে যে বলা হচ্ছে যে এরা আমার ব্রেন ওয়াশ করেছে, তার ফলে আমি এই ভিডিওটা করেছি, এটা সম্পূর্ণ ভুল কথা। এরা আমার কোনো ব্রেন ওয়াশ করেনি, এই কথাটা
বলা দরকার ছিল, কিন্তু সে করেনি। যাই হোক, সেটা তার ব্যাপার, সে করেনি, ভালো করেছে কি খারাপ করেছে তার ব্যাপার, ওপরে তো ভগবান আছেই। এবার বলছি, এই যে ভিডিওটা করেছে, তাহলে এই ভিডিওটা তাকে কে শিখিয়ে দিয়েছে বা তার কে ব্রেন ওয়াশটা করেছে, তারপরে সে এই ভিডিওটা করেছে। এটা আপনি এই যে বয়স্ক ক্রিয়েটার আছে, আপনি বলতে পারবেন? আপনি যে পটাকসে এর ওর তার লাইভে উঠে গিয়ে আপনি লোকের মুখের কথা কেড়ে নিয়ে অন্যকে জানলেন না, বুঝলেন না, কিছু না, তাকে অ্যাটাক করতে আরম্ভ করেন, আপনি এই যে এখন যে ঘটনাটা ঘটেছে তার কোনো ক্লারিফিকেশন দিতে পারবেন যে এর এখন কে ব্রেন ওয়াশটা করেছে? পারবেন না। কেননা আপনারা বা আপনার মতন যারা মানুষ আছে তারা কি পারেন বলেন তো, কি পারেন যারা ভদ্রভাবে, খুব শান্তভাবে, সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করে, তাদেরকে আপনারা সব সময় মানে একটা দিকে চেপে দেওয়ার চেষ্টা করেন, একটা সাইডে চেপে দেওয়ার চেষ্টা করেন, যাতে তারা আর মানে মাথা তুলে না দাঁড়াতে পারে, তারা তাদের মতামত, তারা তাদের বক্তব্য রাখতে না পারে। তাদের যে সুন্দরভাবে ভদ্রভাবে ভিডিও করাটাকে আপনারা না তাদের দুর্বলতা হিসেবে মনে করে নিয়েছেন, জানেন তো? কিন্তু এটা আপনাদের দুর্ভাগ্য। আর আমাদের মতো ক্রিয়েটার আছে যারা, আমাদের তো সত্যিই দুর্ভাগ্য, কেননা এইখানে আপনাদের মধ্যে এসে পড়েছি, না আপনাদেরকে নিতে পারবো, না আপনাদের মতন ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো, যেটুকুনি পারবো সেইটুকুনি কিন্তু করে যাবো। যাই হোক, এটা হলো একটা ব্যাপার। তো এটাই বলবো যে কেউ এখানে যতজন ক্রিয়েটার আছে তারা যখন ইউটিউবে এসেছিল অন্য একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু এসেছিল। এই কন্ট্রোভার্সি জোনে যতজন আছে, খুব কম সংখ্যক মানুষ আছে, মানে যারা নতুন এসেছে তারা ছাড়া যারা পুরনো, মানে আমার মতন অনেক দিন ধরে এখানে কাজ করছে, তারা কিন্তু কেউ কন্ট্রোভার্সি করবে বলে এখানে ইউটিউবটা চ্যানেল খুলে বসেনি। তারা নিজেদের যে একটা ক্রিয়েটিভিটি, সেটা মানে যে কোনো কিছুই হতে পারে, সেটা নিয়েই কিন্তু করার চেষ্টা করেছে। তারপরে দেখেছে আস্তে আস্তে যে না, লোকে কথা শুনতে ভালোবাসে, কাজ দেখার থেকে, কিছু শেখার থেকে কথা শুনতে ভালোবাসে। তখন আস্তে আস্তে যখন লোকের কথা শোনা বা আলোচনা বা সমালোচনা, তারপরে এটা কন্ট্রোভার্সি একটা আলাদাই জোন হয়ে গেল, তখন কিন্তু এই চ্যানেলগুলো যারা একটু একটু করে শুরু করেছিল এই যে আলোচনা সমালোচনা, তারা কন্ট্রোভার্সির মধ্যেই চলে আসলো। আর সত্যি কথা বলতে যারা যুক্তি দিয়ে কথা বলতে পারে তারা তো এখানে কথা বলতে পারেই। তাদেরটা কতজন শোনে। আমি অনেক দিন ধরে ফলো করছি, অনেক দিন ধরে দেখছি, এখানে যারা প্রথম খুব মানে নিকৃষ্ট মানের মুখের ভাষা, নোংরা ভাষা নিয়ে আসলো, তারাই কিন্তু খুব তত্তর করে এগিয়ে গেল, এটা কিন্তু দেখেছি। তারপরে তারা যে কি কারণে এখানে ইউটিউবে এসেছিল, তাদের কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি দেখানোর জন্য, সেটা কিন্তু তারা ভুলে গেল। কেননা তারা তখন ওই তাদের যে ভাষা, ভেতরের যে নোংরা ভাষা, সেটা দিয়ে কি করলো, কিছু মানে নিজের কাছের মানুষ, কিছু ভিউয়ার্স জোগাড় করলো। এবার এত বড় একটা প্ল্যাটফর্মে নানান রকম মানুষ থাকে যারা নাকি এই সমালোচনা শুনতে ভালোবাসে। কেউ আবার এই যে নোংরা ভাষা দিয়ে সমালোচনা, মানে সমালোচনা তো না, ঝগড়া, সেটা শুনতে ভালোবাসে। কেউ আবার ভালোবাসে এইখানে কি বললো আরেক জায়গায় গিয়ে বলি, তাহলে জিনিসটা আরো বেশি সুন্দর করে জমবে, সেটা কেউ ভালোবাসে। কেউ আবার তারপরে কি করতে আরম্ভ করলো, ও এখানে এর নামে এ বলেছে, তাহলে চলো এই স্ক্রিনশটটা নিয়ে আরেক জায়গায় দিই, তখন আরো বেশি জমবে। কেননা তার আগে পর্যন্ত কিন্তু এই যে ভিউয়ার্সদের সঙ্গে ক্রিয়েটারদের কোনো যোগাযোগ ছিল না। আস্তে আস্তে কি হলো, ভিউয়ার্সদের সঙ্গে ক্রিয়েটারদের যোগাযোগ হতে আরম্ভ করলো। তারপরে কিন্তু এই জিনিসটা আরো বেশি রকম করে বাড়লো। তো বাড়তে আজকে কি পর্যায়ে এসেছে সেটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। আরেকটা কথা বলবো এর সঙ্গে, এই যে আমরা চ্যানেল শুরু করেছিলাম, চ্যানেল শুরু করার সময় আমরা কি কেউ ভেবেছিলাম যে এর সঙ্গে গিয়ে আমি জোট বাঁধবো, এর সঙ্গে গিয়ে আমি দল গঠন করব, তারপরেই আমার চ্যানেলটা চলবে? আমাকে এ কিছু বললে তাকে আমি আরেকজনকে দিয়ে অ্যাটাক করাবো, কদর্য ভাষা দিয়ে অ্যাটাক করাবো। তার ফলে আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে সেখানে আমরা বলবো কাকে কিভাবে বলতে হবে, কাকে নিয়ে কিভাবে ভিডিও করতে হবে, তাহলে সে আর আমাদেরকে নিয়ে ভিডিও করতে পারবে না। এইরকম তো কেউ আমরা এখানে মানে মাইন্ড সেট করে আসেনি। এইবার সেই দলের মধ্যে হয়তো এমন কেউ হতেই পারে যে তার আর সেই অন্যের কথা মতন চলতে ভালো লাগছে না। কেননা প্রত্যেকে আমরা আলাদা কিন্তু এক একটা মানুষ, আমাদের আলাদা দৃষ্টিভঙ্গি আছে, আলাদা চিন্তা ভাবনা আছে। এখানে কিন্তু অনেকেই আছে যে অন্যের চালনাতে চালিত হতে চায় না, নিজের সেলফ রেসপেক্টটা তার কাছে সব থেকে বড় কথা। কতদিন অন্যের কথাতে সে চলবে? এমন একটা সময় আসবে যখন সে ফোঁস করে উঠতে বাধ্য হবে, যেটা এই যে ক্রিয়েটারটা কালকে সে একটু হলেও করেছিল।
যে না এইটা ঠিক মেনে নেওয়া যায় না, কিন্তু তার বদলে আমরা কি দেখলাম, তার বদলে আমরা কি দেখলাম সেটা আমরা যারা দেখেছি তারা প্রত্যেকেই আমরা দেখেছি, নতুন করে আমাকে আর বলতে হবে না এখানে, আর প্রত্যেকেই সেটা ভালোভাবে বুঝেছি। কে মানে ওই দলদলে যারা ঢুকবে তারা কেউ স্বাধীনভাবে কাজ করতে পারবে না। ভীষণ ভুল করে ফেলেছো, ভীষণ ভুল করে ফেলেছো। ওই যে মানে কি বলবো, ছল্লিবল্লিতে ভুলে গিয়ে ব্রেন ওয়াশ কাকে বলে এইবার ভালো রকম ভাবে বুঝতে পেরেছো। ব্রেন ওয়াশ করে নিয়ে গিয়ে ছল্লিবল্লি করে তাকে দিয়ে একটা কাজ করানোর চেষ্টা, সে সেই কাজটা পুরো দমে যখন করতে চাইলো না তখনই কি না তার উপরে এই যে আসবে ওয়ান ওয়ে মনে আছে, ওয়ান ওয়ে যেতে পারবে কিন্তু ওই রাস্তা দিয়ে আসতে পারবে না। ওই রাস্তা দিয়ে যখনই তুমি মনে করবে যে এবার আমি বেরিয়ে আসতে চাই, আমার আর ভালো লাগছে না, তখন আর বেরোতে পারবে না। এমন ভাবে পা টেনে ধরবে কোনো মতেই সম্ভব না। কিন্তু এখনো বলবো যারা যারা এখনো ভাবছো যে না জিনিসটা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, কেননা এই ইউটিউবে আমরা এসেছি প্রত্যেকে ইন্ডিভিজুয়াল কাজ করতে। আমরা আমাদের কথার মাধ্যমে, আমাদের লজিকের মাধ্যমে আমরা কতটা আমরা দর্শককে বোঝাতে পারবো, দর্শককে আমরা কতটা বলতে পারবো, সেই হিসেবে দর্শকরা আমাদেরকে পছন্দ করবে। এইরকম দলের মধ্যে থেকে কিন্তু সেই জিনিসটা হবে না। হ্যাঁ, এবার তুমি বা তোমরা ভাবছো যে এই যে আমার যে দল আছে তার মধ্যে যে হেড আছে তার বিশাল একটা ফ্যান ফলোয়ার্স আছে, তো তাকে তার চারিদিকে যদি ঘিরে থাকি, সে যদি মধ্যমণি হয়, আমরা তাকে চারিদিক থেকে যদি ঘিরে থাকি, তার যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা আমাদেরকে ভিউজ দেবে, আমাদেরকে দেখবে, আমাদেরকে ভালোবাসবে। কিন্তু কতদিন তুমি তো একটা পুরো আলাদা, তোমরা আলাদা মানুষ, এইরকম ভাবে চলে। এটা তো এমন না যে একটা অফিস, ওই অফিসে একজন হেড আছে, একজন বস আছে, তার আন্ডারে আমাদেরকে কাজ করতে হবে, তা সে যেই রকম বলবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে বস ঠিক করে দেবে যে তোমাকে এই মাসে এই এতটা টার্গেট, এই টার্গেটটা তোমাকে পূরণ করতে হবে, তো সেই রকম করে তারা করে। তো এইখানে কি সেই রকম আছে? এইখানে তো সেরকম নেই। আমরা তো প্রত্যেকে আলাদা, আমরা নিজেদের মতন করে ভিডিও করব। কেন এখানে অন্য কেউ, সে কোনো ক্রিয়েটার হোক বা বাইরে এলি তেলি বেলি কেউ হোক, সে আমাদেরকে শাসন করবে কেন? সে যেটা বলবে, বা এই কন্ট্রোভার্সি কুইন মনে করে যে সে যেটা বলবে তার কথাতে ভয় পেয়ে গিয়ে ভিডিও প্রাইভেট, ভিডিও ডিলিট কেন করব? কেন আমার মাথায় আসছে না এটা কেন করব। তো যাই হোক, তো এবার আসি আরেকটা ব্যাপারে। আমি যেহেতু এত বড় লাইভ, এত মানে ভিআইপি দের লাইভ আমি দেখি না, সময় নেই দেখি না। তো আমার যারা প্রিয় ক্রিয়েটার আছে তাদের থেকে তাদের ভিডিওগুলো যখন দেখি, সেখান থেকে কিছু পয়েন্ট আমি শুনেছি। তো সেই পয়েন্টগুলো নিয়ে আমি কিছু কথা বলবো। তো কি পয়েন্ট না, কোনো একজনের লাইভে কোনো একজন ব্যক্তি উঠে সে নাকি বলেছিল 90 পরে হাত দেখিয়ে থাম্বনেলে লাগিয়ে নাকি কি করে ভিউয়ার্সদেরকে টানে। আচ্ছা, এই যে হাতটা দেখা যাচ্ছে, আমি ধরো এইভাবে একটা ফটো তুলে যদি থাম্বনেলে লাগাই, সেখান থেকে এই হাতটা দেখে কি ভিউয়ার্স আমি টানবো? মানে এই হাতটা দেখে যদি কারো কোনো কিছু মনে হয়, তাহলে আমার মনে হয় তার মগজে কোনো প্রবলেম আছে, তার মগজের ডাক্তার দেখানো উচিত, তাই নাকি? নালে এইরকম ধরনের মাথায় মানে চিন্তা ভাবনাটা আসে কি করে আসে? আজকে কারো হাত দেখা যাচ্ছে, সেটা মানে আমি জানি না তাহলে হাতে কি করব? হাতের মধ্যে কি একটা কোলবালিশের খোল, যে কোলবালিশের ওয়ার্ড, সেটা পরে থাকবো? মানে কোথায় বাস করছি? 2024 কিছু মানে বলার আগে চিন্তা ভাবনা করে বলুন, আর না হলে মুখে তালা লাগিয়ে রাখুন, মুখ খুলবেন না। মানুষের চেহারা দেখলে বোঝা যায় না সে ভদ্র না অভদ্র, সভ্য না অসভ্য। মানুষ যখন মুখটা খোলে না, তখনই বোঝা যায় যে সে কি রকম, সে সভ্য না অসভ্য, তখনই বোঝা যায়। মানে আজকে 2024 এসে কারো পোশাক নিয়ে কথাবার্তা, কে কি পোশাক পরবে না পরবে, কারো খাওয়া দাওয়া নিয়ে কথাবার্তা, কোথায় বাস করছি? হ্যাঁ, একজন উইডো মহিলাকে বলা হচ্ছে যে সে কিনা মাছ খাবে না, মাংস খাবে না। কেন ভাই, কেন খাবে না? সে তার আজকে স্বামী নেই বলে তার কি শরীরে কোনো নিউট্রিশনের দরকার হয় না, তার প্রোটিনের দরকার হয় না, সে খাবে না সে? হ্যাঁ, আমার বলে যে অবাঙালি মারোয়ারিরা
মাছ মাংস খায় না। আমার যেখানে বাড়ি মানে ফ্ল্যাট, সেখানে প্রত্যেকেই হচ্ছে অবাঙালি, প্রত্যেকেই গুজরাটি, মারোয়ারি, তারপরে হচ্ছে বিহারি, এই গুলোতে ভর্তি, মানে এই সবে ভর্তি। আমি একা সেখানে বাঙালি। আমার সামনে একজন থাকে মারোয়ারি, তার ছেলে যখন ছোট একবার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ হলো, প্রচন্ড পরিমাণে শরীর খারাপ হলো। ডাক্তার বাবু বলে দিলেন যে তাকে প্রত্যেক দিন সেই বাচ্চাটাকে 2টো করে ডিম সিদ্ধ খেতে হবে। তার ঠাকুমা আমাকে প্রত্যেক দিন 2টো করে ডিম দিয়ে যেত, বলতো যে তুমি একটু সিদ্ধ করে দাও, আমার নাতি খাবে। আমি সেই ডিমটা আমার গ্যাসে সিদ্ধ করে দিতাম, সে খেত। আরেকজন গুজরাটি সে আছে, সে মানে তার গুজরাটি ঘরে বিয়ে হয়েছে, কিন্তু সে হচ্ছে বিহারি। এবার বিহারিরা অনেকে খায় মাছ মাংস, অনেকে আবার খায় না। তো সেই মেয়েটি খেত, কিন্তু শ্বশুর বাড়ি যেহেতু খায় না, ও খেতে পারতো না। ও তখন প্রেগনেন্ট, আমার বাড়িতে আসতো মাঝে মধ্যে আমার সঙ্গে কথা বলতে। আমি যখন রান্না করতাম, ও তখন বলতো যে দিদি তুমি কি রান্না করছো, আমার না মাছটা খেতে ইচ্ছে করে। তখন আমি একটা মানুষ হয়ে আমি তাকে কি বলবো, আমি তাকে বলবো তো ঠিক আছে তাহলে তুমি খাবে, যদি খাও তাহলে বলো আমি তোমাকে দিচ্ছি। একটা প্রেগনেন্ট মেয়ে সে যখন খেতে চাইছে, তাহলে কি বলবো? একটা বুড়ো মানুষ সে মাছ মাংস খাবে না। কোন যুগে পড়ে আছেন আপনারা, কোন যুগে পড়ে আছেন? হ্যাঁ, আপনাদের মতন মানুষ যদি ওই যে রাজা রামমোহন রায়ের সময় যদি থাকতো, তাহলে আমার মনে হয় মেয়েরা এখনো সেই স্বামীর সঙ্গে চিতায় শেষ হয়ে যেত। আপনাদের মতন মানুষ তখনও ছিল, আপনাদের মতন মানুষ এখনো আছে, আগামী দিনেও বোধহয় থাকবে। এই সমাজটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাওয়ার জন্য আপনাদের মতন মানুষ থাকবে। হ্যাঁ, আপনারা নিজেরাও তো মহিলা, তবুও এই সমস্ত কথা বলার আগে একবার চিন্তা করে বলেন না যে কি করছি। আজকে বিদ্যাসাগর নারীদের জন্য কত কিছু করেছে। হ্যাঁ, বিধবা বিবাহ যে প্রচলনটা করেছে, আমরা যে পড়াশোনা শিখেছি সেটাও তার জন্য। আপনাদের মতো মানুষ যদি মানে তখন যদি বেশি পরিমাণে থাকতো, তখনও ছিল, অনেক লড়াই করে এই জিনিসগুলোকে তুলতে হয়েছে। হ্যাঁ, কি আপনারা কি কোথায় পড়ে আছেন? 2024-এ এসেও এইসব কথা বলছেন। আমার শাশুড়ি যখন মানে আমার শ্বশুর যখন চলে যায়, আমার শাশুড়ির মাত্র 30 বছর বয়স, মাত্র। সে তো সব খেত, সে মাছ মাংস ডিমটা অতটা পছন্দ করতো না, কিন্তু তার হাঁসের ডিমটা খুব পছন্দ ছিল। আমরা যদি পোল্ট্রি ডিম রান্না করতাম, ওনার জন্য দুবেলা 2টো হাঁসের ডিম রান্না করা হতো। উনি আবার চিকেনটা ভালো খেতেন না, উনি হচ্ছে খাসির মাংসটা ভালো খেতেন। উনি শাড়ি লাইট কালারের শাড়ি পরতো, কিন্তু উনি কালারফুল শাড়ি পরতো, উনি সাদা শাড়ি পরতো না। কেননা অত কম বয়সে যার হাজবেন্ড চলে যায়, সে কি সাদা শাড়ি পরবে? পরবর্তীকালেও উনি হালকা কালারের শাড়ি পরেছে, এবং পুজোর সময় দামি দামি সিল্কের শাড়ি আমি নিজে কিনে দিয়েছি। তাহলে এবং তার যে বোনের মেয়েরা বা আমার ননদও দিত, তারাও দিত দামি দামি শাড়ি। হ্যাঁ, একটা মেয়ের স্বামী চলে যাওয়া মানে তার সর্বস্ব চলে যাবে তার জীবন থেকে। খাওয়া দাওয়া, জামা কাপড়, পোশাক আশাক, ঘোরা বেড়ানো, সমস্ত চলে যাবে। মানে কি আপনারা কি সমাজের কোন উচ্চ স্তরে বসে আছেন? বলে এরা আবার সমাজে উচ্চ স্তরে বসে আছে, মেয়েদের জন্য কাজ করে, মেয়েদের চোখে জল এনারা দেখতে পারেন না, কিন্তু মেয়েদেরকে দিন রাত এইরকম ভাবে অপমান করে যায়। ছি 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 ছি। হ্যাঁ, তারপরে আসি সঞ্জয়ের বাচ্চার কথা। সঞ্জয়ের বাচ্চার স্কুলে যাওয়া হবে, কেননা সঞ্জয় কি করেছে কতদিন আগে করেছে। সঞ্জয় তো এখন সেগুলো কিচ্ছু করে না, কিন্তু এখনই কেন হঠাৎ করে সঞ্জয়ের বাচ্চার স্কুলে যাওয়ার কথা বলা হলো? এখনই কেন বলা হলো? তখন যখন ওই যে ক্রিয়েটার সঞ্জয়ের বাচ্চা ছেলের স্কুলে যাওয়া নিয়ে একটা ভিডিও করেছে, তার উপরে এখন সব হামলে পড়েছে। সেই ক্রিয়েটারের বাচ্চার স্কুলে যাওয়া নিয়েও একটা ব্যাপার হয়েছিল, যে কেউ একজন বলেছিল যে জানানো হবে। তখনও যেমন আমি এটাকে সমর্থন করিনি, এই ব্যাপারটাকে এখনো আমি এই ব্যাপারটাকে সমর্থন করব না। এই সঞ্জয়ের ছেলে যে স্কুলে গিয়ে হামলা করবে, সব জানাবে, প্রিন্সিপালকে সব জানাবে, তো এই ব্যাপারটাকেও কিন্তু আমি সমর্থন করব না। হচ্ছে বাবার সঙ্গে আরেকজনের, সেখানে বাচ্চাকে টেনে নিয়ে আসা, বউ টেনে নিয়ে আসা, মাকে টেনে নিয়ে আসা, তার মাকে কি না বলা হচ্ছে। সে হয়তো এই বিষয় জানে না, কিছুই জানে না, ওই মানে মানুষটি এই বিষয়ে হয়তো কিছুই জানে না, কিন্তু তাকেও এর মধ্যে নিয়ে এসে উল্টো পাল্টা জঘন্যতম কথা বলা হচ্ছে। হ্যাঁ, কে সহ্য করতে পারবে এইগুলো? কোন মানে ছেলে সহ্য করতে পারবে এইরকম? তো আজকে যদি সঞ্জয় আবার উল্টে এমন কিছু বলে, তখনই আবার সঞ্জয়ের পেছনে হয়ে যাবে, মানে ওর দোষ হয়ে যাবে, সঞ্জয়ের দোষ হয়ে যাবে। কেননা মানে যত দোষ নন্দ ঘোষ বলে না, ওর অবস্থা হয়েছে এখন তাই। হ্যাঁ, ওর অবস্থা হয়েছে এখন তাই। মানে এরা মানে নারী জাতির কলঙ্ক, যে মেয়েটা মানে এর মধ্যেই নেই, সেই মেয়েটাকে নিয়ে দিন রাত যা নয় তাই বলে যাচ্ছে। কোথাকার আমি ভেবে পাই না এটা কি চলছেটা কি। হ্যাঁ, যা ইচ্ছা তাই চলছে। তবে এই যা ইচ্ছা তাই বেশি দিন চলতে পারে না।
বেশি দিন চলতে পারে না। এই যে নোংরামো শুরু হয়েছে, একজন নোংরা ক্রিয়েটার যতটা পরিমাণে নোংরামো করে যাচ্ছে, এর কিন্তু নোংরামোটা অনেকটা কমে গেছিল, আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। উঠুক, যত মাথা চাড়া দেবে তত তো পাপটা পূর্ণ হবে, পাপের ঘোড়াটা তত পূর্ণ হবে, তাড়াতাড়ি পূর্ণ হবে। শিশুপালের যে 101টা পাপ, সেটাও কিন্তু 101টা পাপ হয়েছিল, তারপরেই কিন্তু কৃষ্ণের হাতে বধ হয়েছিল। তো এরও তাই অবস্থা, মাঝখানে থেমেছিল, আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তো এরও হবে, কিছু তো একটা হবেই। এইরকম ভাবে প্রকৃতি মেনে নিতে পারে না, এত অনাচার, এত মানে কি বলবো, মানে মহিলাদের এত অপমান, সেটা প্রকৃতিও মেনে নিতে পারবে না। সমস্ত বিচার হবেই এক জায়গায়। হ্যাঁ, আর যারা এখনো এগুলো সহ্য করে যাচ্ছ, যারা বুঝতে পারছো যে ভীষণ ভাবে অন্যায় হচ্ছে, ভীষণ ভাবে যা ইচ্ছা তাই হচ্ছে, তবুও তোমরা চুপ করে আছো, চুপ করে শুনছো। সময় এসে গেছে, আর লুকিয়ে থেকো না, আর কেউ আড়ালে থেকো না, নিজেদের নিয়ে আসো, সামনে নিয়ে আসো, নিয়ে এসে এর বিরুদ্ধে মুখ খোলো। না হলে এই যে আমার কি এখানে ইউটিউব, আমার কিচ্ছু না, কেননা এই ইউটিউব থেকে আমি একটা পয়সা ইনকাম করিনি। তোমরা যারা ইনকাম করছো, তোমাদের এই জায়গাটাই থাকবে না, এই যে ইনকাম করার জায়গাটা, সেটাই থাকবে না। কি করবে তোমরা, কি করবে? আজকে মনে করছো যে ওদের সঙ্গে যা হচ্ছে হোক, ওদের চ্যানেল যা ইচ্ছা হোক, কন্ট্রোভার্সি চ্যানেল ওদের চলে যাক, ভালো হবে, আমরা একা কাজ করবো। হবে না গো, হবে না। দেখে নিও, মিলিয়ে নিও, তখন বলবে যে না, ঠিকই বলেছিল। এমন একটা দিন আসবে, যদি এখনো তোমরা এইভাবে চুপচাপ থাকো, তোমরাও কাজ করতে পারবে না, কেননা এমন কিছু তোমরা সব করে রেখেছো, কাজ করতে পারবে না তোমরা। হ্যাঁ, এই দুটো মানুষের পিছনে লেগে আছে, তাদেরকে ইউটিউব ছাড়া করেই ছাড়বে। হ্যাঁ, সত্যি। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি, পজিটিভ। টাটা। ভালো লাগে না দেখতে, তাই মানে দেখলেই না মাথার মধ্যে দপ দপ করে, তাই আর এই ভিডিও দেখতেও ইচ্ছা করে না। কিন্তু যখন দেখি একদম মাথার উপরে জল চলে যাচ্ছে, তখন আবার ওই যে একটা প্রতিবাদী সত্তা আছে ভেতরে, পারি না, ভিডিও খুলে বলতে বসে পড়ি। টাটা, ভালো থেকো।